সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা এই মুহূর্তে আমাকে যে যেখান থেকে দেখছেন, পরবর্তীতে যে যেখান থেকে দেখবেন, আপনাদের সকলকে জানাই আমি আমার প্রাণঢালা অভিনন্দন এবং শুভেচ্ছা। আপনারা এতক্ষণ হয়তো হেডলাইন এবং ব্যানার দেখে চিন্তিত হয়ে পড়েছেন যে হঠাৎ করে কিভাবে বললাম যে হাদি হত্যাকারী ফয়সাল পুলিশ হেফাজতে। জি, আপনি যেটা শুনছেন সেটাই সত্য। তার কারণটা কি আমি আপনাদেরকে বলি। ঠিক হাদিকে গুলি করার পরপর 24 ঘন্টাও যায়নি, 6 থেকে 7 ঘন্টার ভেতরে আমেরিকা থেকে জুলকার নাইন সায়ের সে বলে দিল যে হাদি হত্যাকারীরা ইন্ডিয়া পালিয়ে যাচ্ছে। কিন্তু পুলিশ প্রশাসন সেটা ধরতে পারেনি। এবং পরবর্তীতে আপনারা দেখলেন যে হাদির হত্যাকারীদেরকে ফিরিয়ে দেওয়ার দাবিতে আমাদের পররাষ্ট্র উপদেষ্টা ইন্ডিয়ান হাই কমিশনারকে ডেকে অনুরোধ জানিয়েছেন। এরপরে আবার হাদিকে ফিরিয়ে দেওয়ার দাবিতে সারা বাংলাদেশের সমস্ত ইন্ডিয়ান যেই কনসুলেটগুলো ছিল সবগুলোতে আক্রমণও করেছে। এরপরও হাদির হত্যাকারীর কোনো আসলে হদিস নেই, সে আসলে কোথায় আছে। ইন্ডিয়া বলেছে যে তাদের এখানে তারা এখনো কাউকে ধরেনি অবৈধ অনুপ্রবেশকারী, কারণ ইন্ডিয়ান বর্ডার টোটালি সিল্ড আপ। তাহলে বাংলাদেশ বর্ডারও সিল্ড আপ। এবং পাকিস্তানের একটা পত্রিকাতে আপনারা গত 2 দিন আগে দেখবেন যে বাংলাদেশ সেনাবাহিনী বিজিপি মিলে আমাদের যত সমরাস্ত্র আছে সবগুলো নাকি ইন্ডিয়ান বর্ডারের কাছে নিয়ে গেছে। সেইখানে আপনার তুর্কি থেকে পাওয়া বিভিন্ন গাইডেড মিসাইল, যেগুলো নির্ভুল নিশানা, এগুলো সব নাকি ওখানে হাজির। তাহলে বাংলাদেশ সেনাবাহিনীও পুরোটা আসলে গত 2 সপ্তাহ ধরে বর্ডারে হাজির। তাহলে এই ভাই কই থেকে পালাইলেন? এটা যেমন একটা ওয়ান্ডারফুল কোয়েশ্চেন। এবং আরেকটা ইনফরমেশন যেটা, 176 কোটি টাকার চেক পাওয়া গেছে ফয়সালের বাড়ি থেকে, বোনের বাড়ি, মামার বাড়ি, খালার বাড়ি, সব জায়গা থেকে। সেইটা কোন ব্যাংকের চেক বা কিসের চেক এইটা কিন্তু বলেনি। এবং যতটুকু ইনফরমেশন আছে সেইটাতে হাবিব ব্যাংকের 16টা চেক। হাবিব ব্যাংক, হাবিব ব্যাংক লিমিটেড, যেটা পাকিস্তানের হাবিব ব্যাংক, বাংলাদেশ আছে মতিঝিল একটা শাখা আছে, সেইটার 16টা চেক পাওয়া গেছে ফয়সালের বাড়িতে। এবং এনবিপি, ন্যাশনাল ব্যাংক অফ পাকিস্তান, এইটার পাওয়া গেছে 13টা চেক। 16টা এবং 13টা মিলে 29টা চেকেই আছে প্রায় 120 কোটি টাকা। এগুলো দুটোটাই পাকিস্তানের ব্যাংক। এবং এই চেকগুলো সব ওখান থেকে উদ্ধার হয়েছে, কিন্তু সেইটা এই মুহূর্তে বলছে না, কারণ এটা যদি বলে তাহলে বহু রথী মহারথী ধরা খেয়ে যাবে। পুরাটাই আইএসের নিয়ন্ত্রণে এই দুই ব্যাংকের চেকই তার কাছে ছিল। যদিও এখন যতটুকু শোনা যাচ্ছে, যেই 65 লক্ষ টাকা নাকি ফয়সালের ব্যাংকে আছে সেইটাও ট্রান্সফার্ড বাই হাবিব ব্যাংক। হাবিব ব্যাংক থেকে সেটা ট্রান্সফার হয়ে ফয়সালের ব্যাংক অ্যাকাউন্টে গিয়েছিল। এটা কিন্তু কেউ বলছে না। এখন পুলিশের হাতে আছে, যেটা বলছিলাম যে পুলিশের হাতে আছে। হ্যাঁ, পুলিশের হাতে আছে এবং তাকে আসলে আমরা কেউই কখনো জীবিত দেখব না। ফয়সালকে ফয়সালকে দেখা যাবে যে হয়তো ক্রসফায়ারে মারা গেছে বা দুর্ঘটনায় মারা গেছে, এরকম একটা নাটক সাজানোর ফুল প্লেস প্ল্যান। এবং সেটা হইতে পারে 25শে ডিসেম্বরের আগে, হতে পারে 25শে ডিসেম্বরের পরে। কখন কোথায় কিভাবে হবে সেইটা হয়তো যখন ঘটনাটা ঘটে যাবে তখনই জানা যাবে। তবে ইন্ডিয়ান সেনাপ্রধানের সাথে গত শুক্রবারে বাংলাদেশ সেনাপ্রধানের যখন কথা হয়েছে, তখন ইন্ডিয়ান সেনাপ্রধানও চাপ দিয়েছে যে হাদির হত্যাকারী তোমাদের কাছে আছে, তোমরা যদি প্রকাশ না করে দেয়, পুলিশ ডিজিএফআই যদি প্রকাশ করে না দেয়, তাহলে সেইটা আমরা স্যাটেলাইট ইমেজের মাধ্যমে কোথার থেকে কখন ধরেছ সব বলে দিব। এটাতেই বড় গন্ডগোল। এবং আপনাদেরকে এর আগের 2টা ভিডিওতে আমি বলেছিলাম যে দেখেন, এই যে ওরা 24 ঘন্টার আলটিমেটাম দিল শনিবারে, লাশ দাফনের পর 24 ঘন্টার আলটিমেটাম, এই আলটিমেটামের কিছুই হবে না, কারণ রক্ত ঠান্ডা হয়ে যাবে, এই আলটিমেটামের কিছু হবে না। আজকে আপনারা দেখেন যে আমাদের ইত্তেফাক পত্রিকা সব বিভিন্ন পত্রিকায় আছে, বিভিন্ন পত্রিকায় আছে যে ওদের রক্ত আসলে ঠান্ডা হয়ে গেছে। এবং হাদির হত্যাকারীরা কোথায় আছে এটা এখনো পুলিশ জানে না বলে পুলিশ নিজেও বলছে, কিন্তু আছে আসলে পুলিশের কাছে। এবং পুলিশ তাকে যে কোনো মুহূর্তে তাকে শুট আউট করে বলবে যে সে পালিয়ে যাচ্ছিল, আমরা ধরতে চেষ্টা করেছি, হয়তো উল্টা আমাদেরকে গুলি করেছে, যার কারণে আমরা গুলি করে দিয়েছি। এরই মধ্যে এত একজন দুজন পুলিশ, ওই যে হিন্দি ফিল্মে দেখেন না, যে নিজেরা নিজেদের গুলি করে দেয়, হাতে লাগে বা পেটের কোথাও দিয়ে লাগে, পায়ের কোথাও দিয়ে লাগে, মানে সামান্য একটু ছিঁড়ে যাবে, আহত হবে, এইটাই।
কিন্তু ওই বেটার জীবন যাবে। এবং একজন না, হাদির সাথে সে মোটরসাইকেলের যে ড্রাইভার ছিল সেও আছে, দোনোজনেই মারা যাবে। এবং দোনোজনের লাশই আপনারা অপঘাতে মৃত্যুর লাশ পাবেন। আপনারা গতকালকে বিভিন্ন ইউটিউবে দেখেছেন যে হাদির এক বোন বলেছে, সরি হাদির বোন না, ফয়সালের বোন বলেছে হাদিকে যেভাবে ফয়সাল মেরেছে আমরা চাই ফয়সালও সেভাবে শুট আউটে মারা যাক, গুলি করে মারা হোক, ওরও মাথায় গুলি করে দেওয়া হোক। এগুলো হচ্ছে আবার হাইপ তোলা। আজকে সকালের যে ভিডিওটা পেয়েছিলেন আপনারা, ওই যে আমি বলেছিলাম যে রয়ের, অনেকে আমাকে প্রশ্ন করছে ভাই পাক্যাদের সাথে রয়ের কি সম্পর্ক। তো ভাই পাক্যাদের সাথে রয়ের সম্পর্কটা হচ্ছে যে এই সব কিছু করে একটা লোককে তৈরি করে আনে, আর তখন পাক্যাদের চিন্তা থাকে যে আরে এ তো বেশ ভারত বিরোধী, তারে ফালাই দাও। তারে ফালাই দিলে দোষটা যায় পড়বে কোথায়? ভারতের উপরে। এটা হচ্ছে সিস্টেম। র তৈরি করে দিচ্ছে কিন্তু, যারে যারে তৈরি করে দিচ্ছে, এরপরে পাইকারা ফালাচ্ছে। এটা হচ্ছে নর্মাল সিস্টেম। লরেন্স বিষ্ণু মনে আছে? জেড নিরাপত্তা পায় সালমান খান, তার ঘরের ভিতরে যাইয়া তার পোলাপাইন গুলি করে দেয়। কই কানাডায়, খালিস্তানপন্থী নেতা মারা যায়, কিন্তু লরেন্স বিষ্ণু কোথায়? তিহার জেলে। এগুলো সব সায়েন্স। এটার জন্য রকেট সায়েন্স পড়ার দরকার নেই, এটা এমনিই বোঝা যায়। শেখ হাসিনা এবং ভ্লাদিমির পুতিন বা কেজিবি প্রধান রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সাথে বৈঠক হবে কি না, তো ও কথাটায় যাওয়ার আগে আসলে আমি আপনাদেরকে ভাই একটু একটা জিনিস জিজ্ঞেস করতে চাই। কারণ আমি কোরআনে হাফেজও না, মুফতি মৌলানাও না, আমি কিছুই না। কয়েকটা সূরা জানি যেগুলো জেনে নামাজ পড়ি, তবে ওগুলোরও ব্যাখ্যা অনেকভাবেই নেওয়ার চেষ্টা করেছি, এবং ব্যাখ্যা যা পেয়েছি তাতে আমি মনোপুত হয়েছে, সেটা দিয়েই করি। এখন আমার প্রশ্ন, কোরআনের কোন আয়াত বা কোন সূরা নাজিল হয়েছে এই দাড়িপাল্লা নিয়ে বা জামাতরে নিয়ে, যে জামাত এবং দাড়িপাল্লাই একমাত্র আল্লাহর বিধান? কেন এটা বলছি? যেমন আপনার চট্টগ্রামের শাহজাহান চৌধুরী, উনি বলছে যে ওনার জন্য সূর্য দাঁড়ায় থাকবে, এতে কিন্তু কোরআনের অবমাননা হয়নি। শিবিরের সভাপতি কইল হজরত মোহাম্মদ সাল্লাহ ইসলাম মদিনা থেকে মিনা বা মিনা থেকে মদিনা এই কোথা থেকে কোথায় পালাইয়া গেছে, এতে কিন্তু ধর্ম অবমাননা হয় নাই। আর এখানে প্রশ্ন হলো যে নবী যদি পালাইয়া যাইয়া থাকে, তাতে যদি কোনো প্রবলেম না হয়, তাহলে শেখ হাসিনা বিমানে করে গেছে, হেলিকপ্টারে করে, আর্মি বিডিআরের ইয়েতে করে, তাতে তোমাদের এত সমস্যা কেন জমাতি গান্ডুরা? এরপরে আরেক নেতা কইলেন যে জামাতের দাড়িপাল্লায় ভোট দিলে 18 কোটি মানুষের নামাজের সোয়াব, তার মানে আপনি আকাম কুকাম ওই সেই পটু মারা গটু মারা সব করবেন, কোনো সমস্যা নাই, খালি এটা ভোট দিলেই ব্যস্ত, এতে ধর্ম অবমাননা হয় না। এরপরে কইলেন দাড়িপাল্লায় ভোট দিলে ব্যস্ত কনফার্ম, এতে ভোট আপনার, এতে ইসলামের অবমাননা হয় না, ধর্ম অবমাননা হয় না। কবরে গেলে আপনাকে বলবে আপনি কারে ভোট দিয়েছেন, যদি বলতে না পারেন জামাতে ভোট দিয়েছেন, তাইলে আপনাকে সাঁই সাঁই করে মারবে, এতে ধর্ম মাননা হয় না। আর কেউ যদি ওই যে বেড়া ইসলাম ধর্মের না বা অন্য কোনো ধর্মের, সে যদি ভুলে ভালে কিছু কইয়া বসে, তাইলে ওইটা ধর্ম মানানো হয়ে যায়। এইখানে ওনারা এত কিছু জানিয়া বুঝিয়া পড়িয়া বলিলেও এটা ধর্ম অবমাননা না। এটা ভাই কোন ধরনের ধর্ম? আর জামাতের জন্য কি আলাদা কোরআন, জামাতের আলাদা নবী, আলাদা কোরআন সব নাকি? নাকি সবই জামাতের? মানে তুম কারো তো সালা সব আচ্ছা হয়, হাম কারো তো সালা সব খারাপ হয়, এরকম নাকি কথাটা? এই বাঙ্গির মার গেয়া বাঙ্গির পুতদের মতো। এটা আমার একটা জানার ইচ্ছা ছিল। আপনারা যারা যারা জানেন একটু কমেন্টস করে জানায়েন আমার ভাই, কারণ আমার অনেক কিছু জানার দরকার। তো এখন আসি আপনাকে, যে আমি হঠাৎ করে কেন বললাম যে শেখ হাসিনা পুতিন বৈঠক নিয়ে। তো আর কেউ আবার এই আমাদের মধ্যে তো অনেক ভাইয়েরা আছেন, তারা ওই যে সরাসরি জিজ্ঞেস করেন ভাই ওইটা হইল না কেন, ওইটা হইল না কেন, ওইটা সব কথা কিন্তু একটা প্রশ্নবোধক চিহ্ন আছে বা আশ্চর্যবোধক চিহ্ন আছে। কারণ আপনার আশ্চর্যবোধক চিহ্ন কোনটা, দাড়ি কোনটা, কমা কোনটা, আর প্রশ্নবোধক কোনটা, ওইটাই বুঝেন না। না বুঝাই আসেন। যেমন আমি গত পরশু দিন বলছি 72 ঘন্টার ভিতর অনেক কিছুই ঘটতে পারে।
অনেক কিছু, অনেক অঘটন, অনেক ঘটনা অঘটনা ঘটতে পারে। এখন আজকে অনেকে বলতে কই রে ভাই 72 ঘন্টা ভিত্তিক কিছু ঘটলো না। তো ওনাদেরও বলি আরে ভাই 72 ঘন্টা ভিত্তিক কিছু ঘটে নাই। এই যে বিএনপির এক নেতা কইলো খালেদা জিয়া মরে গেছে গা, ওনার শরীর এখানে রূপ রে। আবার আজকে বিমান আইতেছিল কাতার থেকে, সেইটা আবার আইতে আইতে কইতেছে যে বিমান একটু নষ্ট হয়ে গেছে, এটা আইতে দেরি হইব। ওইদিকে আবার এই তারেক জিয়ার মেয়ে আর বউ আইতেছে। তো এদিকে খালেদা জিয়া যাব কোথায়, লন্ডন। ওইদিকে বিমান এরা এ নামবো সকাল ধরেন 8টা বা 10টায়। ওইদিকে বিমান আইব কইতেছে ভোরবেলায়, ওনারা নিয়ে যাবে। তাহলে ওরা আইসা কোথায় যাব? ওরা কি আইসে হসপিটালে যে খালেদা যে আইগামুইতা রাখছে এটি পরিষ্কার করতে আইব? এগুলো সব ঘটনা না? এখন এগুলো বুঝেন না। আপনারা কি বুঝেন? মনে করেন যে এই মাইরা দিল মনে হয় ইন্ডিয়া ব্রাহ্মস নাকি, না পারমাণবিক অ্যাটাক করে দিল আপনাদের, এগুলাই মনে করেন। তো ঠিক ভারতের এইখানে এই যে ভারত গেল ভ্লাদিমির পুতিন, দেখেন আমার জানা মতে আমি দীর্ঘ 30-35 বছর ধরে আপনার টিভি নিউজ, টিভির খবর এগুলো দেখি। আমরা বাংলাদেশে থাকতে বাংলাদেশেরগুলো দেখতাম, কারণ বাংলাদেশে আমরা যখন ছিলাম ওই সময় আসলে বিদেশি নিউজ খুব একটা দেখা যেত না, সিএনএন বিবিসি দেখা যাইতো। সেটা যাদের বাসায় নিজস্ব ডিশ অ্যান্টেনা ছিল, ভাই আমি গরিবের পোলা, আমার বাসায় ডিশ অ্যান্টেনা ছিল না। 90-এর পরে আপনার ওই যে কেবল লাইন ঢুকলো, তখন দেখতাম আমরা সিএনএন বিবিসি এগুলো একটু একটু দেখতাম। খেলাধুলা দেখতাম আমরা, লাইভ সম্প্রচার এগুলো দেখতাম। তখন দেখতাম যে অমুক দেশের রাষ্ট্রপ্রধান অমুক দিন যাইতেছে, তমুক দিন যেতে, এগুলো দেখতাম। একটা ডেট থাকে যে ধরেন জানুয়ারির 5 তারিখে অমুক দেশের রাষ্ট্রপ্রধান অমুক দেশে যাবে। এইটা 2 দিন পিছাইতো, 5 দিন পিছাইতো, 10 দিন পিছাইতো, কিন্তু 10 দিন, 5 দিন, 2 দিন, একদিন, 2 ঘন্টা আগায় নেই কখনো। এবারই সর্বপ্রথম। এবং কেন সর্বপ্রথম সেটা জানি না, যে এবারই ভ্লাদিমির পুতিন টেন্টেটিভ ডেটের অনেক আগে চলে আসছেন। আর পুতিন যখন এই রকম সফর করে, এরপরেই আসলে কোনো না কোনো একটা ঘটনা ঘটতে থাকে পৃথিবীতে, যেটা পরে সবাই দেখে। যেমন দেখেন ইউক্রেন আক্রমণের আগে ঠিক 1 সপ্তাহ আগে উনি ইন্ডিয়া ঘুরে গিয়েছিলেন, কারণ এটা বৃহৎ বাজার। এইখানে উনি তেল, চিনি, ডাইল, লবণ, তেল যা আছে সব বেচবেন। ঘুরা গেছেন, যাইয়া মারছেন কারে, ইউক্রেনরে। এরপরে লাগলো লাগলো লাগলো, এর ভিতরে এখন দেখেন গত কয়দিন আগে, জাস্ট 10-12 দিন আগে হঠাৎ করে নৌবহর আসলো কোথায়, আমাদের চিটং পোর্টে। কোন নৌবহর? রাশিয়ান যুদ্ধ জাহাজ আসলো, সৌজন্য সাক্ষাৎ। বুঝলাম না কেন হঠাৎ করে সৌজন্য সাক্ষাৎ। উনি ভ্লাদিমির পুতিন এখন আছেন কোথায়? আজকে গতকাল সারা দিন ছিলেন উনি ইন্ডিয়াতে, সেখানে রুদ্ধদ্বার বৈঠক হয়েছে, ডিনার হয়েছে, অনেক কথা হয়েছে, অনেক চুক্তি হয়েছে। আসলে এটা 10 ভাগের 1 ভাগ জানাও সম্ভব হবে না, কি কি চুক্তি হয়েছে, কোথায় কি কথা হয়েছে, কোথায় কি। কিন্তু শ্বাস রব সারা পৃথিবীতে একটা জিনিস চিন্তা করতে হয়, কি হইতে পারে, কি হইতে পারে। এইটা নিয়ে একটা খেলা আছে, এখানে কোনো একটা খেলা আছে। আবার ইন্ডিয়াতে আসছেন। এখন এর আগেই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে আপনার দাওয়াত দিয়েছেন রাশিয়া যাওয়ার জন্য 5ই আগস্টের পরে, গত বছর 5ই আগস্টের পরেই দাওয়াত দিয়েছেন। এবং এর আগে আমরা বলেছিলাম যে যে কোনো মুহূর্তে শেখ হাসিনা এরকম সফরে যাবেন। সফরে যে যাবেন, আজকে যান আর কালকে যান আর পরশু দিন যান, উনি যাবেনই। এটা আপনারা গ্যারেন্টেড হয়ে থাকতে পারেন, উনি যাবেন, এতে কোনো মানা নেই। তবে আপনারা যারা মনে করেন যে আরে বলছে তো তাহলে কালকেই যাবে না কেন, এখনই বিমানে উঠতেছে কেন, এরকম হয় না। জিও পলিটিক্সে অনেক কিছু রয়েছে হয়, যেটা আপনি মনে করেন যে কালকে হওয়া বাঞ্ছনীয়, সেটা 2 বছর পরে হয়, সেটা 5 বছর পরেও হয়। এরকম ঘটনাই আছে। তো এখন যেটা গুঞ্জন শোনা যাচ্ছে, ভারতীয় বিভিন্ন মিডিয়ায় সাংবাদিকরা এবং রাশিয়ার যেসব মিডিয়াগুলো আছে, তার মধ্যে সবচেয়ে শক্তিশালী মিডিয়া আরটি, আরটি টেলিভিশন, ওদের একটা টেবিল টকে শুনেছিলাম যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সাথে ভ্লাদিমির পুতিনের একটা বৈঠক হইতে পারে। যে বৈঠকটা হয় সর্বোচ্চ 45 মিনিটের একটা বৈঠক হতে পারে বলে ওরাও বলছে। কিন্তু বৈঠক কোথায় হবে সেটা জানে না। কি শেখ হাসিনা গিয়ে দেখা করবেন ভ্লাদিমির পুতিনের সাথে, না পুতিন গিয়ে
উনি যেখানে থাকেন সেখানে দেখা গেল সেটাও জানি না। তবে একটা দ্বিপাক্ষিক বৈঠক হতে পারে। সেই বৈঠক আসলে কী বিষয়ে কথা হবে, কোন বিষয়ে কথা হবে, কে কে থাকবে, এটা জানা যায়নি। আর এটা জানা যায়নি বিধায় আমরা বলছি যে এটা বৈঠক হবে, প্রশ্নবোধক চিহ্ন আছে। এবং এই বৈঠকটা হতে পারে কারণ 71-এ আমাদের মুক্তিযুদ্ধের সময় রাশিয়া আমাদেরকে সাপোর্ট করেছিল, ইন্ডিয়া তো সাপোর্ট করে, ওদের সৈন্যও মরেছে। আবার রাশিয়া যখন পৃথিবীর কেউ আমাদেরকে হেল্প করেনি, যে সারা বন্দর, সারা বঙ্গোপসাগরে যখন আপনার বোমা পেতে রেখে গিয়েছিল পাকিস্তানের, এগুলো সুইপিং করার জন্য, এগুলোকে উঠানোর জন্য রাশিয়া হেল্প করেছিল। এবং রাশিয়ার কয়েকজন সোলজারও মারা গিয়েছিল, যারা এই সুইপিংয়ের কাজে আসছিলেন, ওনারা মারা গিয়েছিলেন। সুতরাং রাশিয়ার সাথে একটা ভালো সম্পর্ক আছে, বাংলাদেশের স্বাধীনতার, আওয়ামী লীগের একটা ভালো সম্পর্ক, সব কিছু মিলিয়ে পুতিন একটা খেলা আবার হয়তো খেলতে পারে। এবং উনি কথা বলতে পারে, পুতিনের সেই সৎ সাহস আছে। সিরিয়ার বাশার আল আসাদরে পৃথিবীর সবাই মিলে ধরার পরও কিছু করতে পারেনি, বাঁচায় নিয়ে গেছে রাশিয়া। এছাড়া আপনার ওই যে বললাম যে উইকলির যে ফাঁস হওয়ার নথি, সেই নথির যে যারা করেছে তাদেরকেও বাঁচিয়ে রেখেছে রাশিয়া। সুতরাং রাশিয়া পরাশক্তি, তারা কখন কি যে করে বা কি হবে এটা কেউ বলতে পারেন না। এবং ইন্ডিয়ার সাথে সবচেয়ে বেশি ভালো সম্পর্ক। সুতরাং ইন্ডিয়া যেহেতু চায় যে বাংলাদেশের ক্ষমতায় আওয়ামী লীগ আসুক, বা আওয়ামী লীগ থাকলে ওনাদের নিরাপত্তা নিশ্চিত হয়, ইন্ডিয়ার নিরাপত্তা নিশ্চিত হয়। মৌলবাদী এখন যেসব মৌলবাদী আছে, এরকম মৌলবাদ থাকে না। সুতরাং রাশিয়া সেই দিকেই যাবে, কারণ রাশিয়ারও ব্যবসা বা এরা সবাই সবার ব্যবসা বুঝে। এখন ডাক্তার ইউনূস কি ইলেকশন দিবেন কি দিবেন না, হবে কি হবে না, সেটা নিয়ে আপনারা সবাই যখন চিন্তা করছেন, আমরা প্রথম থেকে বলছি ইলেকশন হবে না, হবে না, হবে না। এখনো বলি এই ইলেকশন হবে না, হবে না, হবে না। তো এই বিষয়টা কিভাবে করবে, বা কোন কোন জায়গায় বাধা দিবে, কোন কোন জায়গায় দিবে না, কি কি করবে, সেটা বুঝার আগে আসলে এই মুহূর্তে বাংলাদেশে কি চলছে এবং এগুলো কিভাবে চলছে, সেই বিষয়টা আগে একটু বুঝে নিন। তাহলে আপনার পরবর্তী অংশ এর কার্যক্রম ক্লিয়ারলি বুঝে যাবেন। তো চলুন তাহলে শুরু করা যাক। এই মুহূর্তে বাংলাদেশের সামনে আছে একটা গাজর ঝুলানো ইলেকশন। সুতরাং ইলেকশন যখন হবে, ওরা বলছে, তাহলে ইলেকশনে জিততে হলে আপনাকে কি করতে হবে? প্রচণ্ড ভারত বিদ্বেষী হতে হবে। কারণ ভারত বিদ্বেষী না হলে আপনার জিতার সম্ভাবনা নেই। আর সাথে সাথে কি হইতে হবে? আওয়ামী বিদ্বেষী হইতে হবে, ফেসিস্টের বিদ্বেষী হইতে হবে। কারণ আপনাকে বুঝাইতে হবে যে এই ফেসিস্টই ছিল যে ইন্ডিয়ার তাবেদার। সুতরাং ভারত এবং আওয়ামী লীগ বিরোধী হইলেই আপনাকে জিতার ক্ষেত্রে 50% এগিয়ে দিবে। তাহলে এই অবস্থায় আপনার কি করতে হবে? এই যে এখন যেমন ভারত বিদ্বেষী চলতেছে, মিছিল মিটিং, কথায় কথায় ভারত, যা নাই তা সব কিছুই ভারত, সব কিছুই আওয়ামী লীগ, এইটা হচ্ছে যে একটা প্ল্যান। আর এই প্ল্যানটার পেছনে কাজ করতেছে কারা? পাকিস্তানের আইএসই এইটারে দিচ্ছে, যেহেতু বাঙালি, আমাদের বাংলাদেশের অনেক লোকই বুঝে হোক না বুঝে হোক ভারত বিদ্বেষী, তাদের এই সেন্টিমেন্টটাকে কাজে লাগানোর জন্য এই কাজটা করাই যাচ্ছে। এরপর আছে চায়না। চায়না এখানে কিছু পয়সা ঢালছে, যে চায়না এখানে চাইতেছে এই ভারত বিদ্বেষী গ্রুপটাকে চায়না পয়সা করে দিয়ে তোমরা এগুলো চালায়া যাও, তাহলে ভারত একটা প্রেসারে থাকবে। আর এই ফাঁকে চায়না ভারতের বর্ডারের আশপাশে যেখানে যেখানে পারা যায় সেখানে সেখানে তার ইন্টার মানে বিল্ডিং, বিমানবন্দর, অমুক তমুক তুলবে, রাডার স্টেশন এই সেই তুলবে, যেটা বোঝানো হচ্ছে না না না, এটা বাংলাদেশ করতে যাওয়ার মূলত ইনভেস্ট চায়না, যে চায়নাই ওখানে থাকবে। আর থার্ড থিং যেটা, সেটা ওই যে আগেই বলছি, যে পাকিস্তান। পাকিস্তান কি চায়? পাকিস্তান হচ্ছে যে ভারতকে ব্যতিব্যস্ত রাখো। কারণ 4700 কিলোমিটার, এটা কিন্তু কম বড় না, বিশাল বর্ডার। এই বর্ডারে ভারতকে ব্যতিব্যস্ত রাখো, তাহলে ভারত এখানে সৈন্য সমাবেশ ঘটাবে। সৈন্য সমাবেশ ঘটালে সে অন্যান্য জায়গা থেকে সৈন্য এনে হইলেও এই দিকে দিতে হবে। আর এদিকে দিতে তাদের যে চিন্তা, তাহলে তারা ওই যে আপনার কাশ্মীর অঞ্চল আছে সেখান থেকে হয়তো কিছু সৈন্য এদিকে সরাবে, সরালে তারা তাহলে তাদের আকাম করতে সুবিধা হয়। সুতরাং পাকিস্তান তো এখানে লাগেই আছে যে এইটা করো, অশান্তিতে বাংলাদেশ থাক, বাংলাদেশে মরুক ধরুক বাঁচুক, তাতে কোনো সমস্যা নাই, ইন্ডিয়ান বিদ্বেষ চালু রাখতে পারে। এই ইন্ডিয়ান বিদ্বেষ চালু রাখার জন্যই হচ্ছে যে পাকিস্তান সেই কিলিং মিশনের নামে, যেমন যেমন আপনারা দেখলেন যে হাদি কিলিং। হাদি কিলিং মানে কি? হাদিকে কিল করাই দিল, ভারত বিদ্বেষ চাঙ্গা, সবাই ভারতের দিকে চোখ, যে হ্যাঁ ভারতের করেছে। এগুলো করতে করতে আবার সেই পাইকারা করলে ওই দিক দিয়া
ওই যে হিন্দু ভদ্রলোক যাকে মারা হইলো, 22 বছর না 26 বছরের যুবককে মারা হইলো, সেটা দিয়ে ইন্ডিয়ার ভেতরে উত্তেজনা তৈরি করাই দিল। যেমন ইন্ডিয়ার হিন্দুরাও খেপে গেল, কি রে বাবা, আমাদের এই হিন্দু লোকটাকে মারছে। এখানে কিন্তু ডাবল গেম খেলতেছে কিন্তু পাকিস্তান। কারণ পাকিস্তানের কথা হচ্ছে একটা যুদ্ধ বাজানোর উপায় যে কোনোভাবে লাইগা রাখলেই ওরা ওই সাইড থেকে, তাদের দরকার কাশ্মীর, তাদের বাংলাদেশ দরকার নেই এখন, তাদের দরকার হচ্ছে কাশ্মীরটা খেয়া দেওয়া। সেটি হচ্ছে তাদের মূল কারণ। কারণ তারাও জানে এই বাংলাদেশকে নিয়ে তারা কন্ট্রোল করতে পারবে না, যে বিচ্ছুর জাত এটা কন্ট্রোল করতে হবে, তার চেয়ে কাশ্মীর খাওয়া তাদের জন্য সবচেয়ে ভালো। এটা হচ্ছে যে পাইক্যাদের। এবং ইউএসএর কাজটা কি? ইউএস হচ্ছে যে, যেহেতু চায়নাকে কন্ট্রোল করা ছিল তাদের সবচেয়ে মূল জিনিস, যার কারণে তারা ইন্ডিয়াতে বেস করতে চাইছিল, ইন্ডিয়া রাজি হয় না, বাংলাদেশে চাইছে, শেখ হাসিনা রাজি হয় না। সুতরাং দোনোটাই, শেখ হাসিনা ইন্ডিয়ান সরকার এবং ইন্ডিয়ান এবং বাংলাদেশ, শেখ হাসিনা সহ মিলে এরা আমাদের বেস করতে দেয়নি। সুতরাং এখানে কি করো, এইখানে করো যে একটা অশান্তি তৈরি করে রাখো তাদের মধ্যে। এর বেশি ইউএসের আসলে আর কোনো ডিমান্ড এই মুহূর্তে নাই। যেখানে একটা গ্যাঞ্জাম বাধায় রাখো যাতে ভারত নতজানু হয় ইউএসের কাছে। তো এই যখন অবস্থা, এগুলো সবগুলা, এই যে আপনারা যেটা বললাম যে ইলেকশন, চায়না, পাকিস্তান, ইউএসএ, ইন্ডিয়ার যে কর্মকাণ্ড, এগুলো সবটাই কিন্তু ওই ইলেকশন কেন্দ্রিক। কোন ইলেকশন? 26 ফেব্রুয়ারি যে ইলেকশন, সেই ইলেকশন। এখন ভারতের বিষয়টা দেখেন, ভারত নিউক্লিয়ার কান্ট্রি, তাদের কাছে পারমাণবিক বোমা আছে। তারা বাংলাদেশ বেশি বাড়াবাড়ি গেলে একটা পারমাণবিক বোমা মারলেই সব শেষ। আর বাংলাদেশে একটা মাইরে দিলে সারা ওয়ার্ল্ড এসে যে ইয়েরে মারবে, ইন্ডিয়ার মারবে, সেটা সেই দুঃসাহস কেউ দেখাবে না। কারণ সবাই জানে যে এর কাছে আছে, মাইরে দিতে এরা পাগল। ঠিক আছে। এরপর হচ্ছে যে আপনার ভারতের, সেটা হচ্ছে সংখ্যালঘুর ব্যাপারটা, যে সংখ্যালঘু সম্প্রদায় যেটা বাংলাদেশে আছে। যদি ভারত বাংলাদেশের উপর আক্রমণ চালায়, তাহলে প্রচুর পরিমাণের যারা সংখ্যালঘু আছে বা সংখ্যাগুরু আমরা মুসলমানও যারা আছি, তারাও হয়তো বর্ডার ভেদ করে ইন্ডিয়ার দিকে চলে যাব। কারণ হচ্ছে এই দেশে যখন অস্থিতিশীল হয়ে যাবে, যেমন ধরেন আপনার একটা বোমাতে যদি পদ্মা সেতু চলে যায়, একটা বোমাতে যদি ফেনীর ব্রিজটা উড়াইয়া দেয়, আর দুই চারটা বোমা দুই চার দিকে পড়লে আমাদের পুরা ইনফ্রাস্ট্রাকচার যা আছে সব শেষ। মানে বিল্ডিং থেকে ব্রিজ, নদী, নালা, খালবি সব 70% ধ্বংস হয়ে যাবে উইদিন 24 ঘন্টায়। তা মানুষ তখন নিরাপদ আশ্রয় খোঁজার জন্য ভারত যাবে, কারণ ওইদিকে মায়ানমার যাইতে পারবে না, ওইখানে বন্দুক যুদ্ধ, এদিকে বঙ্গোপসাগরে পড়বে না। মানুষ তখন নিরাপদের জন্য কোথায় যাবে? ভারতের দিকে যাবে। তার কারণটা কি? কারণ হচ্ছে আমার বাংলাদেশ তো সেই সক্ষমতা না যে ভারতের বিভিন্ন জায়গায় মারবে, সেটা নাই। বিশাল দেশ, এটা যে কোনো এক জায়গায় পাবলিক ঢুকা যাইতে পারবে। এই হচ্ছে যে ভারতের অবস্থা। তাহলে এখন আপনারা এই দুইটা যে আমার পাইকারা বাংলাদেশে যা করতেছে, ইউএস চায়না মিলিয়ে তা, এবং ভারতের যা যা আছে এটা দিলাম। এখন ভারতের রয়ের প্ল্যান কি? ভারতের রয়ের যে প্ল্যান, সেই প্ল্যানটা সম্ভবত এরকম যে চায়নাতে কিছু ক্যাম্প আছে, ট্রেনিং ক্যাম্প। যারাই চায়নার সরকারের বিরুদ্ধে বলে তাদের ধরে নিয়ে যায় আপনার ইয়েতে, ওই ক্যাম্পে নিয়ে যায়। 6 মাস পরে, 2 মাস পরে বাইরে সবাই কয় যে চাইনিজ গভর্নমেন্ট এ তো খোদা কেমন। তো এইরকম একটা ক্যাম্প করার যদি চেষ্টা করে ভারত, তাহলে ইউএন ধরে বসবে। এই জন্য ওরা এই দিকে যাবে না। ওরা কিন্তু সারা বর্ডারে এখন সৈন্য দিয়ে রাখছে। বিশাল দেশ, প্রচুর সৈন্য আছে, তারা দিয়ে রাখছে। এখন তারা এই সৈন্য দিয়ে রেখে তারা দুইটা কাজ, একটা হচ্ছে যে সৈন্য আছে তাদের এর প্রেশার, তাহলে এর যেহেতু এখানে সৈন্য আছে, বাংলাদেশকে বিভিন্ন অঞ্চল থেকে সৈন্য এনে বর্ডারে দিতে হবে, কোনো উপায় নেই। তো বাংলাদেশের কাছে যে সৈন্য আছে, এই সৈন্য দিয়া 4,500 কিলোমিটার বর্ডার ওনারা পারবেন না। এখানে নদী আছে, পাহাড় আছে, বন আছে, সুন্দরবন আছে, এগুলো কি করবেন? ভারত এখন চোরাচালান 90% স্টপ করে দিবে, 10% খোলা রাখবে। 10% খোলা রাখবে কোনগুলো? মাদক চোরাচালান যেগুলো হয় ভারত থেকে, যেসব মাদক বাংলাদেশে, ওইটা ফ্রি ওপেন করে দিবে র। তার মানে হচ্ছে যে ফেন্সি ডিল যেটা এখন 2,000 2,500 টাকায় কিনা হয়, সেটা হয়তো 200 250 300 টাকায় পাবেন আগামী 15 দিন পর থেকে। ফ্রি হয়ে যাবে, ফ্রি করে দিবে এদিকে। বিভিন্ন অস্ত্র চোরাচালান যেটা আগে প্রতিরোধ করতো ভারত, ওগুলো নর্মাল করে দিবে। নর্মাল মানে এগুলো নিয়ে তাদের কোনো টেনশন থাকবে না। তবে চাইল, ডাইল, আটা, ময়দা, সুজি, তেল, চিনি, মরিচ, এগুলোর উপর তারা বিশেষ কঠোর হবে, যাতে আপনারা না খাইয়া মরেন। কারণ হচ্ছে যে যখনই এগুলো আস্তে আস্তে অলিখিতভাবে যখনই বন্ধ করা শুরু করবে, তখনই আপনার দেশে সব কিছুর দাম বাড়বে। আপনি আনবেন 50,000 মেট্রিক টন চাউল আনবেন, ঠিক আছে দিব, দিব বলছে, কিন্তু কবে দিব সেটা তো বলেনি। দিচ্ছি দিব ফাইল, আপনি তার বাতিল করতে পারবেন না। দিব আপনারে,
যখন আপনার দেশে কিছু আইব তখন বাইরে থেকে আনবেন, তখন আমরাও দিচ্ছি, অসুবিধা কি? এই, এবং ভারতের এই আরো 2টা বা 3টা কাজ করবে যেগুলো এই যে যারা যারা এখন প্রচন্ড ভারত বিদ্বেষী নেতা হয়ে উঠতেছে না, এদেরকে আসলে প্রশিক্ষণ দিয়ে এই কাজ করা হবে, মানে তোমরা খুব ভারত বিদ্বেষী দেখাও। এতে ভারতের 2টা লাভ। এক হচ্ছে যে এই জিনিসটা দেখায় ভারত ইন্টারন্যাশনাল সারা পৃথিবীতে একটা আলোড়ন তৈরি করে দেবে, দেখো এই দেশ থেকে আক্রমণ, হত্যা, হুমকি ধমকি এগুলো দিচ্ছে, এগুলো সহ্য করা যায় না, একটা স্বাধীন দেশের বিরুদ্ধে, আমরা তো কিছু করতেছি না, কিন্তু ওরা করবে। আর এটাতে পয়সা ঢালবে কে? আর আবার এই যে যারা মাথা চারা দিয়ে উঠছে, এইটারা আরো বেশি চাঙ্গা করার জন্য করবে কি, পাকিস্তান করে এদের কিলিং মিশনে নামবে। তার মানে হচ্ছে ধরেন ওই যে হাদিরে পাকিস্তান মারাইছে, মারানোর পরে সারা বাংলাদেশে উঠে গেছে কি ভারত বিদ্বেষী। সুতরাং কালকে হয়তো হাসনাত, পরশু দিন হয়তো হাসনাত আবদুল্লাহ, তার পরের দিন হয়তো নাহিদ, এরপরে হয়তো পাড়োয়ারি, এরপরে হয়তো কালা রাফি, খানতালাত রাফি, এইভাবে করে একজনের পর একজন ফালাইতে থাকবে কারা, পাকিস্তানি কিন্তু এদেরকে আবার এই ভারত বিদ্বেষী বানাবে কারা, ভারতের মারবে কারা, পাকিস্তান কাহিনী পরিষ্কার। এরপরে ভারত আরেকটা, যেটা পুরো পাহাড়ের ওইখানে আবার তারা অস্ত্র সরবরাহ করতে পারে। এবং এই যে আপনার রোহিঙ্গা ক্যাম্প আছে না, যেখানে 13 লক্ষ রোহিঙ্গা আছে, আপনাদের ভাই মুসলিম ভাই যাদেরকে আইনা গত 24 জুলাই আগস্টে আন্দোলন করাইছিলেন, তাদের ভিতরে অস্ত্র প্রশিক্ষণ থেকে শুরু করে সব করতে পারে মায়ানমারের ভেতর দিয়া, কারণ মায়ানমারের তো বিশাল একটা অংশে ভারত আছে এখন, সেখান দিয়া। এবং তাদেরকে দিয়ে হয়তো চিটাং শহরটারে অস্থিতিশীল করে ফেলবে। পুরো এদিকে চট্টগ্রাম শহর, ওইদিকে আপনার পার্বত্য চট্টগ্রাম পাহাড়ে দিয়ে দিয়া আপনি করবেনটা কি? আপনার অবস্থা তো ডাইল খিচুড়ি। কারণ হচ্ছে আপনি 7 সিস্টার ভাঙতে যাবেন, এখন ভারত তো 7 সিস্টার না, এইটা আপনার বলা উচিত 10 সিস্টার। কারণ হচ্ছে 7 সিস্টারের সাথে আছে চট্টগ্রাম, সাথে আছে রংপুর, সাথে আছে দিনাজপুর, এগুলো সব 10 সিস্টার, এগুলো সবই ভারতের বৃহত্তম ভারতের অংশ। তারা এখন বলা শুরু করছে। আজকে আপনার একটা জিনিস খেয়াল করছেন কিনা জানি না, ভারতের কারণে আজকে নেপালে আমাদের জাতীয় পতাকাতে আগুন লাগানো হয়েছে, কারণ হিন্দু মারা গেছে। শ্রীলঙ্কাতে এমন অবস্থা, এত গ্যাঞ্জাম হয়েছে যে এখন ওখানে যারা সব ট্যুরিস্ট গেছিল বাংলাদেশি, তারা বাংলাদেশ হাইকমিশনের কাছে দাবি জানাচ্ছে যে ওদেরকে নিরাপত্তা দিতে এবং ওদেরকে নিরাপদে দেশে পৌঁছে দিতে। অবস্থা বুঝেন, চতুর্দিকে কিন্তু ঘিরতেছে ভারত, যেটাতে আপনি আমি খুব একটা বুঝতেছি না বা বুঝতে পারতেছি না। এবং যদি বেশি বাড়াবাড়ি করেন, বাংলাদেশ আরো বেশি বাড়াবাড়ি করেন বা আরো বেশি ইয়ে করেন, ওরা কিচ্ছু করবে না। ওরা জাস্ট রংপুরের অংশ যেখানে চিকেন নেকটা আছে সেইখানে যায়, তাই হাতির নেক করে ফেলাবে, মুরগির গলার জায়গায় হাতির গলা, ওই অংশ দখল করে নিয়ে ওইখানে যারা আছে তাদের বলে বাংলাদেশ নিয়ে যাও, হয়তো একদিনের যুদ্ধ করবো ওইখানে, এরপরে সিজফায়ার চাইবে বাংলাদেশ, সিজফায়ার ওকে, তোমার সাথে সিজফায়ারে করতেছি, কিন্তু এই অংশ ছাড়বো না, এই অংশের বাইরে চলে যাও, যেটা রাশিয়া ইউক্রেনের সাথে করছে। ওই যে আপনার ক্রিমিয়া দখল করেছিল, ক্রিমিয়া ছেড়ে দিতে বাধ্য হয়েছে, এখন আবার দন্মাস দখল করে নিচ্ছে, সব ছেড়ে দিতে বাধ্য হয়েছে। ওকে, আমার তো অ্যাডাম আছে ভাই, আমার কাছে পারমাণবিক বোমা আছে, পৃথিবী ওই বোমার দিকে চায়, অন্য কিছু দিচ্ছে না। পাকিস্তানকে আপনারা বোমা দিবে না। তো কাজ করবে এগুলো। এখন ভিতরে ভিতরে প্রথম আপনাদেরকে এমন বিদেশটা বানাইবো, এই মাদক চোরাচালান তারা এখন আর কন্ট্রোল করবো না, স্বতন্ত্রভাবে ঢুকতে দিবে। অস্ত্র চোরাচালান তারা কন্ট্রোল করবে না, ঢুকতে দিবে। পাহাড়ে ওরা অস্ত্র দিয়া দিবে, কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে ওরা খেপাই দিবে, যাতে ওই কক্সবাজার সহ ওই যে আমাদের মুংডু টাউনশিপ আরাকান রাজ্য, এটা পুরাটা নিয়ে স্বাধীন একটা রাষ্ট্র হয়। আমার কথা আপনার মনোযোগ দিয়ে শুনেন, অনেকে কমেন্টস করে ইনফরমেশন দিয়ে আমাকে সহযোগিতা করেন, তার জন্য আমি কৃতজ্ঞ। তবে অনেকে গালাগালি করেন, তাতে আমার কিছু যায় আসে না, কারণ আমি সবসময় বলি, আগেও বলেছি, এখনও বলি, ভবিষ্যতেও বলবো, আমি দালাল, আই এম এ দালাল। আমি আওয়ামী লীগের দালাল, আমি শেখ হাসিনার দালাল, বঙ্গবন্ধুর দালাল। উপরে আল্লাহ, নিচে শেখ হাসিনা, এছাড়া আর কিছুই বুঝি না। আর আমার মাথায় সবসময় একটা জিনিসই ঘুরে, সেটা হচ্ছে যে এক নেত্রীর এক লীগ, শেখ হাসিনার আওয়ামী লীগ, এটাই আমার মাথায় ঘুরে। আমার কোনো নেতা নাই, আমার কেউ নাই, আমি এক শেখ হাসিনার সাথেই আছি, একাই আছি, একাই থাকবো। কেউ সাথে থাকলেও আছি, না থাকলেও আছি, আমি আছি। তারপরে এতক্ষণ হয়তো চিন্তা করছে থাম্বনেলে, এবং আমি যে হেডলাইন লিখেছি যে তারেক ঢাকায় ফেরার ক্ষেত্রে হাদি বাধা। হ্যাঁ, এই বিষয়টা নিয়ে আপনাদের কথা বলার আগে
আপনাদেরকে আরো 2-3টা ঘটনা আজকে ঢাকা শহরে ঘটেছে বা ঘটছে, এগুলা নিয়ে একটু কথা বলে ওই কথাটাই আসছি। তারপর সকলেই জানেন যে আজকে এনসিপির এক মহিলা নেত্রী উনি আত্মহত্যা করেছেন। তিনি আত্মহত্যা করেছেন, এটা নিয়ে দেখলাম সবাই খুব, এনসিপি আলারা যারা, তারা এই হত্যাকাণ্ডের বিচার চায়, অমুক চায় তমুক চায়। কিন্তু হত্যাকাণ্ডটা কেন হইল, কে তাকে আত্মহত্যা করাইলো? এখন ওনারা বলতে চাইতেছে যে আওয়ামী লীগের লোকজন প্রচণ্ড গালাগালি করছে, বুলিং করছে অনলাইনে, এতেই উনি আত্মহত্যা করছে। এখন আমি চিন্তা করলাম, রে ভাই, গুলি করলে মরতে শুনছি, ছুরি মেরে দিলে মরতে শুনছি, কিন্তু গাইল দিলেও মইরা যায় মানুষ। ও রে বাবা রে! তার মানে এবার দেহ হারামজাদারা, এ কি আওয়ামী লীগ? আওয়ামী লীগ খালি গাইল দিলেই তোমরা মইরা যাবে গা। তো তোমাকে থাবরও দেওয়ার দরকার নেই, সোয়ারও দেওয়ার দরকার নেই, তোমরা খালি গাইল দিমো আর তোমরা ময়রা চান্দের দেশে ছাইদির লগে দেখা করবা। এই তো। তো মহিলাটা কেন মরল? মহিলার স্বামী আছে, সন্তান আসছে। তিনি নওগাঁ না জানি কোন জায়গায় নার্স ছিলেন, সেখান থেকে ঢাকা শহরে আসছেন, ভাইরাল হওয়ার খুব ইচ্ছা ছিল। কিন্তু এত ভাইরাল হওয়ার পরও ওনার যখন কোনো কিছু, তখন বিভিন্ন নেতাদের সাথে উনি বিভিন্ন হোটেলে আনাচে কানাচে বা আনা অন্দরে বাহিরে বন্দরে উনি বিভিন্নভাবে সময় কাটাইতেন, কারণ একা মেয়ে, কই যাবে, কার সহযোগিতা থাকবে, এইসব কারণে তিনি খুব কষ্টে ছিলেন। এনসিপির নেতা কর্মীরাও ওনাকে ভালোই সাপোর্ট দিয়েছেন, বিভিন্ন সময় তারা তাদের রুমে রেখেছেন, বিভিন্ন সময় ওনাকে রাতের বেলা কান্না করলে বুকে জড়িয়ে ধরে সান্ত্বনাও দিয়েছেন। এই সব করে যখন ওনার মন ভরল না, উনি নমিনেশন চাইলেন, সেইটা যখন দিবে না, তখন ওনার সাথে বাঁধলো বাদ বিতণ্ড। এইবার যাইয়া ওই জাহান্নান মাসুদ আর পাড়া, এই দুইটা নাকি হুমকি দিছে, বেশি বাড়াবাড়ি যদি করস তোর ভিডিও আমরা ভাইরাল করে দিব। আর তোমার ভিডিও যদি ওগুলা ভাইরাল করে দিই, তাহলে পোলাপানে কেমন খায় বুঝো। এইসব দুঃখ কষ্ট সইতে না পারিয়া উনি মনক্ষুণ্ণ ছিলেন। এর ভিতরে এনার এই অকামের কাণ্ডগুলো, ওই সেই পত্নীতলা না কোন জায়গায় বাড়ি, সেইখানে পরিবার সবাই জেনে গেছেন। এখন আত্মহত্যা করেছেন। এখন কাজে পারিবারিক কলহ, পারিবারিক কলহ কি? তুমি একটা একালা মাইয়া, এত পয়সা কামাও, ঢাকা শহরে আইসা তুমি থাকতাছ ছাত্রী হোস্টেলে, তোমার জামাইয়ের খবর নাই, পোলার খবর নাই, তুমি সারাদিন টং টং করে বেড়াও, মানুষেরে পিডাও, পয়সা পাও কই আপা? তো ঘটনা হয়েছে কি জানেন, আল্লাহ তালা তারে যে এই জিনিস দিছে, এই জিনিস আপনারে আমারে দেয় নাই, সুতরাং ওনার পয়সা কামাইতে কোনো সমস্যা নাই। তো যাক, আচ্ছা, মরে গেছে বেচারি, চাঁদের দেশে চলে গেছে, আমার কিছু করার নাই। কারণ হচ্ছে যে ওনারা তো বলতেছে যে আওয়ামী লীগের গালির কারণে। আর এদিকে আপনারা সবাই জানেন, গতকালকে বলছিলাম যে পরেশ বড়ুয়া বাংলাদেশ, আমি বলছিলাম যে ব্যাপক নিরাপত্তা, জেড নিরাপত্তা নিয়ে উনি ঘুরছেন। এবং সেটা আপনাদের বলার পরে অনেকে হয়তো মনে করছেন যে ভাই কি না কি বলছে, আজকে দেখেন অনেকেই কন্টেন্টটা বানাচ্ছে। তিনি কক্সবাজার দিয়ে চট্টগ্রামে ঢুকছিলেন, চট্টগ্রামে জামাত নেতা শাহজাহান চৌধুরীর বাসায় ছিলেন, সেইখান থেকে ওনাকে আবার ঢাকায় আনা হয়েছে। ঢাকাতে এখন ডিএইচএস এর 5 নম্বর রোডে আছে, কত নাম্বার বাড়িতে আছে সব পাবলিক জানে। সেখানে উনি যে হাসনাত আবদুল্লাহ, তারপরে সার্জিস, এদের সবার সাথে কথা বলেছেন, এগুলোও এখন সবার মুখে মুখে চাও। এনসিপি এবং জামাতের মিলিত শক্তির সাথে উনি কথা বলছেন, ব্যারিস্টার ফুয়াদের সাথে কথা বলেছেন। যেহেতু উনি 14 বছরের সাজাপ্রাপ্ত আসামি, সুতরাং ওনাকে এখন আইনি সাপোর্ট দেওয়ার জন্য ব্যারিস্টার ফুয়াদ, শিশির মনির, এরা সকলে মিলে ব্যবস্থা করছেন। আর ওনার ছিল যাবজ্জীবন, মানে আমৃত্যু কারাদণ্ড, সেটাকে আপনার 14 বছরে এনেছে এই সরকার, এই ইন্ট্রিম সরকারের আমলে। এটা নিশ্চয় আপনারা সবাই জানেন। বাকি এখন হয়তো মামলাও উঠে যাবে, কারণ 10 টাকা অস্ত্রিত হদিস নেই, এই মামলা উঠে যাবে। তো এখন আসেন, কেন বললাম আমি যে হাদি প্রধান বাধা। দেখেন, তারেক জি আসতেছে না, মার অসুখ, অমুক অসুখ তমুক অসুখ, প্রচুর কথাবার্তা হইল। কথাবার্তার পরে এক পর্যায়ে বিএনপির নেতারা বলেন যে ভারতও বাধা নয়, আমেরিকাও বাধা নয়, আবার সেনাপ্রধানও বাধা নয়, সেনাবাহিনীও বাধা নয়, তাহলে তারেকের বাধাটা কে? এইটা নিয়ে আমরা হই হই রই রই, কেউ বলেন পাসপোর্ট, কেউ বলেন রিফিউজি, ওই সেই। কিন্তু হঠাৎ করে 12 তারিখে যেই মাত্র তারেক এই হাদি কাকা গুলি খেলেন, 3 ঘন্টার ভিতরে চলে আসলো কি তারেক রহমান আসছেন 25 তারিখ। একটু মিলান, হ্যাঁ, মনে রাখেন, 12 তারিখ হাদির গুলি খাইল 2টা 2:30টার সময়, 5:30টায় খবর সারা বাংলাদেশে একযোগে টিভিতে স্ক্রল হইল,
তারেক জিয়া 25 তারিখ আসছেন ঢাকায়। তো এ একটা ডট। এর পরেরটা কি হলো? এরপরটা দেখেন আসছে 25 তারিখ, ঠিক আছে, এইটা নিয়েও আবার সন্দেহ বেসন্দেহ লাগছে, কিছু পত্রিকায় লিখতেছে আসতেছে, কেউ লিখতেছে এখনো খবর পাইনি, এদিকে বিএনপির নেতারা লক্ষ লক্ষ নেতা টিকিট কেটে ফেলতেছেন এই সেই। এর ভিতরে হাদিকে বলা হলো হাদির শরীর খারাপ, রাতারাতি 50 লক্ষ টাকা হাদির পার্টি দিয়া দিল, এয়ার অ্যাম্বুলেন্সের অ্যাডভান্স, বাকিটা সরকার দিল। ওনাকে নিয়ে যাওয়া হইলো কোথায়? কোথায় নিয়ে যাওয়া হইলো? সিঙ্গাপুরে। ওখানে যায় আবার উনি ইন্ডিয়ান ডাক্তারের কাছে ট্রিটমেন্ট নিচ্ছেন। এর ভিতরে কেউ জানে না গতকাল, মানে গত পরশু দিন থেকে বলা হচ্ছে যে হাদি নাই, হাদি আর নাই, এটা একদম শিওর। কারণ অনেক ডাক্তাররাই বলছে, যারা ওনার ট্রিটমেন্ট করেছে ওনারাও বলছে যে আসলে উনি যে মারা গেছে এটা বলতে পারবো না আপনাদের, কারণ হচ্ছে যে এটা বলা উচিত না। তবে উনি ক্রিটিক্যাল কন্ডিশন, মানে ক্লিনিক্যালি ডেথ। এরই ভিতরে গত পরশু দিন আমাদের তারেক ভাইয়া উনি নিজেই ঘোষণা দিয়ে দিলেন যে আমি 25 তারিখ আসছি। তার মানে কি? 12 তারিখ গুলি খাওয়ার পরে সবাই বলল যে তারেক ভাইয়া আসছে। আর পরশুদিন যখন আমরা সবাই বলছিলাম যে হাদি কাকা মারা গেছে মারা গেছে, তখন আবার তারেক ভাইয়া নিজ মুখেই বললেন যে আমি কোথায় আসছি? বাংলাদেশে আসছি 25 তারিখ আমার কন্যাকে নিয়ে। তাহলে এখন মিলান। আমেরিকা বিরোধী ছিল না, ইন্ডিয়াও বাধা দেয় নাই, সেনাবাহিনীও বাধা দেয়নি, তাহলে বাধাটা কে? বাধাটা হাদিন, ঠিক না? আপনার কি মনে হয়? কারণ হাদি গুলি খাওয়ার পরে কইছে যে আমি আমু। হাদি এখন মইরা যাওয়ার কথা শুনে কয় যে আমি তো ঢাকা আসতেই নামবো 25 তারিখ। তাহলে মিলে দুয়ে দুয়ে চার মিলে, যে তার মানে হাদি বাধা। কারণ হচ্ছে হাদি তো প্রচুর কথা কইছে, হাদি তো বেইজ্জতি করতে কাউরে ছাড়ে নাই, নোংরা ভাষায় কথা কইতে তো ছাড়ে নাই। আবার অনেকে বলেন যে ওই আব্দুল নূর তুষারও জড়িত, কারণ আব্দুল নূর তুষার বলছিল বেটা হাঁটুর বয়সী পোলা তুই কিসের কথা কস। আবার অনেকে কয় যে আমতারেকও জড়িত। তার মতে আসলে কেউ জড়িত না। এটা আসলে হয়েছে যে ওই যে তারেক জিয়া আসতে পারবে না, পারছে না হাদির কারণে। তো হাদি মইরা গেলে তারেক জিয়ার লাইন ক্লিয়ার, তারেক জিয়া আসতেছে দেশে। 300 ফিটে এখন ওনার অভ্যর্থনা হবে, আরো কোথায় কোথায় অভ্যর্থনা হবে শুনতেছি, ঢাকায় লাখো লোকের সমাবেশ হবে। তবে সেদিন একটু সবাই সাবধান, পাবলিক জনগণ সবাই সাবধান। কারণ হচ্ছে যে এটা তো এই যে বিএনপি আর জামাতের যে খেলা, মৌলবাদীদের যে খেলা, সেই খেলায় আবার এই মিটিংয়ের ভিতরে না জানি কি হয়, না জানি আরেকটা 21শে আগস্ট হেরা নিজেরাই ঘটায়। কারণ এই দলের তো কোনো চরিত্র নাই। হয়তো এখন তারেক আসতেছে, তারেকটা কেমনে বাধা দেওয়া যায় এই জন্য তো তার মিটিংয়েই বোমা হামলা চালাই দিতে পারে মৌলবাদীরা, যে তারেক তুমি ভাগো। কারণ হচ্ছে যে জামাতার আমির বর্তমানে এইখানে। তো এইখানে যতটুকু কথা শুনতেছি যে ওদের সাথে একটা জাতীয় সরকারের মতো কথা বলার চেষ্টা করতেছে, যে 155 আসন বিএনপি নিবে, 80 আসন নিবে কে? জামাতে ইসলাম। আর থাকে 65 আসন, 40 আসন দিয়ে দিতে হবে এনসিপি রে, আর 25 আসন বাকি ওই যে টুকরা টুকরা দল আছে না, এই রাশেদ খান, তারপরে ওই যে অ্যাডভোকেট সাহেব, এরা একটা একটা করে পাবে। এইভাবে ভজগট 300 আসনের একটা প্রার্থী তালিকা ইয়ে কইরা এরপরে একটা জাতীয় সরকার করবে, সব দল থেকে দুই একজন, যেহেতু তারা বলছিল জাতীয় সরকার, দুই একজন নিয়ে দেখবে। যদি এটা দেশ, দেশ তো নাই, বিদেশ কেউই মানবে না এই ইলেকশন, এইভাবে কইরা একটা প্ল্যানিং নাকি চলতেছে এখন লন্ডনে। বুড়া কাকা তার একটা চুম্মা দিতেছে এখন। তো এই যে কাহিনী, এখন আপনারা সবাই চোখ কান খোলা রাখেন যে এই 25 তারিখ